নমস্কার, গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সনৎ ভট্টাচার্যর কলমে এক ভিন্ন স্বাদের গল্প স্রোত। তাহলে শুরু করি। বিতোষক বিশ্বাসই করতে পারছে না গার্গী মা হতে চলেছে, অথচ তার মা হওয়াটাই তো স্বাভাবিক, কারণ তাদের বিয়ে হয়েছে প্রায় 3 বছর আগে। তবুও বিতোষকের কাছে গার্গীর মা হওয়াটা রীতিমতো ইন্দ্রপতন, বহমান জীবনের ছন্দপতনও বলা যায়। সাত সকালে গার্গীকে ভারী সুন্দর লাগছে, তার চোখে মুখে ধরা পড়েছে খুশি। 3 বছরে এমনি 16 আনা খুশিতে তাকে কোনোদিনও দেখেনি বিতোষক। অবশ্য সেও জানে মেয়েদের প্রথম মা হওয়ার অনুভূতিটাই আলাদা। গতকাল রাতেই তো গার্গী তার মা হওয়ার কথাটা জানিয়েছে, বলেছে আজ তোমাকে একটা খুশির খবর দেব, শুনবে? 2 হাত দিয়ে গলা জড়িয়ে ধরেছিল গার্গী। এমনি কতদিন কতবারই তো গার্গী তাকে জড়িয়ে ধরেছে, কত না বায়না করেছে, কিন্তু আজ কোনো বায়না বা আবদার নয়, স্রেফ একটা খুশির খবর। প্রবল আগ্রহ নিয়ে তাই বিতোষক বলেছে, আনন্দের খবরটা এবার বলো, শুনি। বিতোষকের কপালে ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলো সযত্নে সরিয়ে দিতে দিতে গার্গী বলেছে, তুমি বাবা হতে চলেছ। খবরটা রীতিমতো ইলেকট্রিকের শক দিয়েছিল বিতোষককে। ভাগ্যিস তাদের শোবার ঘরে নাইট বাল্ব চলছিল, নইলে বিতোষক ধরা পড়ে যেত। বিব্রত হতে হতো গার্গীর কাছে। গার্গীর সোহাগী পেঁচানো হাত দুটো ধীরে ধীরে সাপ হয়ে বিতোষকের গলায় যেন চেপে বসতে লাগলো। শ্বাস রোধ হয়ে এলো তার, বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল একটা সন্দেহ, গার্গীর হাত দুটো কি বিশ্বাসঘাতক? সারা রাত ঘুমোতে পারল না বিতোষক। অব্যক্ত যন্ত্রণা ছাপ ফেলল তার চোখে মুখে, সাইক্লোন শেষের প্রকৃতির মতো। অভিনয়ও মেকআপ করতে পারল না সে, অথচ নতুন সকালে গার্গী রীতিমতো ঝরঝরে স্মার্ট, খুশির বার্নিশে চোখ ধাঁধানো রূপ তার। বিতোষক অনুভব করতে পেরেছিল গার্গীর পরিবর্তনের কারণটা কি। বিতোষক গার্গীকে সঙ্গ দিতে পারল না, কেমন যেন অসহায় মলিন লাগলো তাকে। অপরাধী মনে হলো নিজেকে, নিজের সঙ্গে নিজেই লড়াই করতে চাইল, পারল না। তারই দুটো সত্তা দুভাগ হয়ে বিতোষককে নিয়ে টানা হ্যাচড়া শুরু করলো, ঝুড়িতে রাখা কাঁকড়াদের মতো। বিতোষক পারল না নিজেকে বাঁচাতে। তার একটা সত্তা চাইল গার্গীর সঙ্গে বেলুনের মতো খুশির হাওয়ায় উঠতে, কিন্তু তার অপর সত্তা বিষের পিন ফুটিয়ে সেই বেলুন দিল চুপসে। গার্গী চায়ের কাপ হাতে বিতোষকের সামনে দাঁড়াতেই সে নিজেকে সাবলীল করতে গেলে কি হবে ধরা পড়ে গেল। গার্গীর খুশির রং ফিকে হয়ে গেল। বিতোষকের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তোমার কি শরীর খারাপ? কই না তো, বলল বিতোষক। যে কোনোভাবে ম্যানেজ করতে চাইল বিতোষক, পারল না। অপরাধ বোধ তাকে সাবলীল হতে দিল না। গার্গী বিতোষকের হাতে চায়ের কাপ তুলে দিতে দিতে বলল, তোমাকে এমনি মনমরা দেখাচ্ছে কেন আজকে? ও তোমার দেখার ভুল, বিতোষক বলল। চায়ে চুমুক দিল বিতোষক। নিজেকে বেশ আঁটোসাঁটো করে বাঁধতে চাইল, কিন্তু বজ্র বাঁধনে ফসকা গেরো। গার্গীর মনে সন্দেহের মেঘ জমতে শুরু করে দিয়েছে। সে বিতোষকের একেবারে ঘনিষ্ঠ হয়ে বসল, জিজ্ঞেস করল, 3 বছরে তোমাকে তো কোনোদিন এমনিভাবে দেখিনি। কি গো, ঝড়ের সংকেত নয় তো? ব্যাস, হাত দিয়ে গার্গীকে জড়িয়ে ধরল, কিন্তু সে অনুভব করতে পারল তার হাত ক্রমশ শিথিল হয়ে যাচ্ছে। সে গার্গীকে ধরে রাখতে পারছে না। নতুন করে আবার চায় চুমুক দিয়ে সে হাসতে হাসতে বলল, মনে আশঙ্কা বাসা বাঁধলে শরতের পরিচ্ছন্ন আকাশকেও ঝড়ের অবকাশ বলে মনে হয়। গার্গী নিজেকে সরিয়ে নিল অভিমানে, উঠে দাঁড়ালো।
খুশির জোয়ারে রীতিমতো ভাঁটার টান। সে ঘর ছাড়ার জন্য পা বাড়ালো। বিতোষক পেছন থেকে তার একটা হাত টেনে ধরল। গার্গী কোনো কথা বলল না। বিতোষক বলল, তোমাকে দারুণ লাগছে আজ গার্গী। প্রথম বাচ্চা এলে তোমাদের এমনিতেই সুন্দর লাগে, তাই না? জানি না, চাও তো? মুখ ফিরিয়ে নিল গার্গী। চলে যেতে চাইল। বিতোষক বেশ শক্ত করে ধরে রাখল তার হাত। বলল, গার্গী, মুখ ফেরাও। গার্গী নির্বিকার দাঁড়িয়ে রইল। বিতোষক উঠে দাঁড়ালো। জোর করে গার্গীর মুখ ফেরাতে গিয়ে দেখল চোখে জল। বিস্মিত বিতোষক। তুমি কাঁদছ গার্গী? শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছে গার্গী বিতোষকের মুখের দিকে তাকিয়ে বলল, তুমি কি খুশি নও বিতোষক? গার্গীর মুখের পানে তাকিয়েই থাকলো বিতোষক। তন্ন তন্ন করে খুঁজে দেখল, কোথাও দাগ নেই যা গার্গীকে কলুষিত করবে। গার্গীর মুখেও কোনো কথা নেই। ধীরে ধীরে তার মাথাটা ঢলে পড়ল বিতোষকের বুকে। বিতোষক গার্গীকে আরও শক্ত করে জড়িয়ে ধরার চেষ্টা করল। বিতোষকের চাকরির বয়স 7। সরকারি চাকরি নিয়েই ঢালাই করা ছাদের তলায় জীবন। ব্যাঙের ছাতার মতো আশঙ্কা ফুটে বেরোনোর ভয় নেই। এমনিতেই বিতোষক হিসেবি ছেলে, মেসে থেকেও বিষয়ী। তাই মেসে থাকাকালীন দক্ষিণ কলকাতার শহরতলিতে 2 কাঠা জায়গা কিনেছিল। বিয়ের বছরখানেকের মধ্যে একটা বাড়িও তৈরি করেছিল সরকারি লোনে। 2 খানা ঘর, লাগোয়া বাথরুম, রান্নাঘর, সামনে 1 চিলতে বারান্দা। সাদামাটা হলেও বেশ ছিমছাম। বাড়ি কমপ্লিট করেই গার্গীকে এনেছিল কলকাতায়, দেশের বাড়ি থেকে। গার্গী খুব খুশি হয়েছিল, বিতোষকের বাবা মাও। এরপর নদীর সাবলীল স্রোতের মতো বয়ে চলল সুন্দর জীবন। আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন দেখার জীবন। হতাশা মাঝে মাঝে আবর্জনা হয়ে জীবনের স্রোতের মুখে এলেও ছন্দ নষ্ট করতে পারেনি। নদীর মতো তাদের জীবনের স্রোতও ছিল প্রবহমান। আজ এই প্রথম তাদের জীবনে যেন ছন্দপতন ঘটতে চলেছে। দায়ী কে? বিতোষক না গার্গী? উত্তর খোঁজে বিতোষক। খুশির খবরটা বিতোষকের বাবা মায়ের কাছে পৌঁছে দিয়েছে গার্গী। গতকাল রাতেই টেলিফোনে গার্গীর মুখেই বিতোষক শুনেছে মা বাবার রীতিমতো খুশি। অবশ্য খুশি হওয়ারই কথা, সে বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা নিজে না বললেও মাকে দিয়ে বলাতেন। বিয়ের আগে বিতোষক কলকাতা থেকে বহরমপুরে যখনই গিয়েছেন মা বাবার কাছে, বিয়ের জন্য মায়ের সে কি পীড়াপিড়ি। তারপর বিয়ের পর গার্গীকে পীড়াপিড়ি নাতি নাতনির জন্য। গার্গী সেসব কথা রাত্রিতে বিছানায় শুয়ে কতদিন, কতবার, কত রকম করে বলেছে। চাহিদাটা তো শুধু মা বাবার নয়, বিতোষক ও গার্গীরও তো চাই। অথচ যখন বিতোষক জানতে পারল যে সে বাবা হতে চলেছে, সে নিতে পারছে না, সেটা মানতে পারছে না। তাদের ছন্দময় জীবনে একটাই তো যন্ত্রণা। ক্রনিক আমাশয়ের মতো মাঝে মাঝেই মাথা চাড়া দিত সন্তান না আসার যন্ত্রণা। সেই সন্তান আসছে, গার্গী মা হতে চলেছে, তবু সেই একই যন্ত্রণা। জীবনের এপিঠ ওপিঠ দুপিঠেই যন্ত্রণা। বছরে 2 বার ডাক্তারি পরীক্ষা করেছে বিতোষক, গার্গীকে না জানিয়েই। গার্গীকে দুঃখ না দেওয়াটাই ছিল তার একমাত্র কারণ। ডাক্তার 2 বারই বলেছিলেন, আপনি বাবা হতে পারবেন না, সন্তান আনার ক্ষমতা আপনার নেই, আপনি কোনোভাবেই বাবা হতে পারবেন না। ডাক্তারের কথাটা মনে পড়তেই বিতোষক যন্ত্রণায় কুঁকড়ে যায়। তবে কি ডাক্তারের হিসেবের গরমিল? তবে কি গার্গী? না, বিতোষক গার্গীকে আজও 16 আনা বিশ্বাস করে। তবুও মশামাছির মতো বিতোষকের শরীরের আনাচে কানাচে ঘুরে বেড়ায় সন্দেহ। হুল ফুটিয়ে ঢোকাতে চায় অবিশ্বাসের বিষ। বিতোষক তাই মরিয়া হয়ে হাত পা ছুঁড়ে নিজেকেই রক্ষা করতে চায়, পারে না। সে বাড়ির বাইরে বেরোয়। 3য়বারের জন্য ডাক্তারি পরীক্ষা করতে হবে। রবিবার ছুটির দিন। বিতোষক ছুটির দিনে বাইরে সাধারণত বেরোয় না।
আজ তাকে হঠাৎ বেরোতে দেখে গার্গী জিজ্ঞেস করে, কি গো, কোথায় বেরোচ্ছ? ডাক্তারের কাছে। কেন? শরীরটা ভালো নেই। তাই কাল থেকে তোমাকে মন মরা লাগছে? তবে চলো, আমিও তোমার সঙ্গে যাই। ডাক্তারকে সব কিছু বলতে হবে, আমি বলবো। না না, তোমাকে যেতে হবে না, আমি সব খুলে বলবো ডাক্তারকে, বলে বিতোষক। ডাক্তারের কাছে কোনো কিছু লুকোবে না কিন্তু। এমনি আমাকে লুকোলেও লুকোতে পারো, ডাক্তারকে বলো প্লিজ। পথে নামে বিতোষক, পায়ে পায়ে এগোয়। গার্গীর কথাটা কানে বাজে। আমাকে লুকোলেও লুকোতে পারো, ডাক্তারকে নয়। চোখের সামনে ভাসে গার্গীর অসহায় নিষ্পাপ মুখটা, একেবারে বিশ্বস্ত। কোনো খাদ নেই ভালোবাসায়, 16 আনা আন্তরিক। তবুও যেন অশুভ কোনো শক্তি বিতোষকের ভালোবাসার ও বিশ্বাসের মজবুত ভাণ্ডারে অবিশ্বাসের বিষ ঢুকিয়ে দেয়। গার্গীকে বিশ্বাসঘাতিনী প্রমাণ করার ষড়যন্ত্র করে। কারা যেন কানে কানে ফিসফিসিয়ে বলে যায়, ললনা মানেই ছলনা, বিশ্বাস করতে নেই ওদের। তবুও বিতোষকের চোখের সামনে ভেসে ওঠা গার্গীর মুখ বিকৃত হয় না, অবিশ্বাসিনী হয় না। বিতোষকের হাতে ঝোলে ওজন নির্ণায়ক পাল্লা। সেই পাল্লায় একপাশে বিশ্বাস, অন্যতে অবিশ্বাস। অবিশ্বাসের যাবতীয় বাটখারা চাপিয়েও কোনো মতে গার্গীর ওপর ন্যস্ত বিশ্বাসের পাল্লাকে নোয়ানো সম্ভব হয় না। বিতোষক ডাক্তারের চেম্বারের সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু দরজা ঠেলে ঢুকতে পারে না। এক রাশ সংকোচ তাকে চাপটে ধরে, নিথর পাথর করে দেয় তাকে। কি সামনে কি পেছনে, কোনো দিকেই পা ফেলতে পারে না। তার সামনেও খাদ, পেছনেও খাদ, আগে পিছে দুদিকেই বিপদ। অথচ পাওয়ার কিছু নেই, দুদিকেই কেবল হারানোর। ডাক্তারবাবু যদি তাকে পরীক্ষা করে একই রায় দেন, কি করবে বিতোষক? স্রোতের প্রতিকূলে যেতে পারবে? ত্যাগ করতে পারবে গার্গীকে? শিউরে ওঠে বিতোষক, গার্গীর বুকটা ভেসে ওঠে। অসহায়, নিরপরাধ, গ্লানিহীন এক বিশ্বস্ত মুখ। কাদা ছিটলেও দাগ লাগে না এ মুখে। তবে তৃতীয়বার ডাক্তারের রায় জেনে লাভ কি? গার্গীই বলেছিল একদিন, ভালোবাসায় বিশ্বাসটুকু গেলে থাকেটাই বা কি? আখের রস চলে গেলে যেমনটি হয়। বিতোষক পেছন ফেরে, তবুও পা তুলতে পারে না। মনের মাঝে প্রতিবাদের ঝড়। পোকা যেমন দাঁত কুড়ে কুড়ে খায়, সন্দেহের বিষ কুড়ে কুড়ে খেতে থাকে। তবে কি সারা জীবন গার্গীর সঙ্গে অভিনয় করবে? গার্গীর কাছে ভিখিরি হয়ে থাকবে? কেউ না জানো, গার্গী তো জানবে সে বিতোষককে একটা সন্তান ভিক্ষে দিয়েছে। বড় হয়ে ছেলেটা যখন বাবা বলে ডাকবে, বিতোষকের মনে হবে প্রতিটি ডাকের মধ্যেই যেন করুণা করুণা ঝরে পড়ছে। তার থেকে অঘটন ঘটুক, যন্ত্রণা লালন করে লাভ নেই, প্রসবের প্রয়োজন। সীতার মতো গার্গীরও অগ্নি পরীক্ষা হোক, সত্য আবিষ্কার হোক। সীতার মতো গার্গীকে যদি ত্যাগ করতে হয় করবে। বিতোষক এগোনোর চেষ্টা করে, কিন্তু সেই পিছু টান, পা ফেলতে গিয়েও গুটিয়ে নেয়। 3 বছরে গার্গীর দেওয়া উজাড় করা ভালোবাসা আর পথ রোধ করে দাঁড়ায়। বিতোষক যন্ত্রণায় ছটফট করে। সে অনুভব করে হৃদয়ের তুনে সযত্নে রাখা বিশ্বাসের তীরটাকেই সে অবিশ্বাস ভেবে ছুঁড়ে ফেলে দিয়ে মাথা কুটেও ফেরাতে পারছে না। সারা শরীর বেয়ে দরদরিয়ে ঘাম ঝরে পড়ে বিতোষকের। চোখের সামনে অস্পষ্ট আলো। সেই আলোয় গার্গী ধরা পড়ে না। ভীষণ কাছে পেতে ইচ্ছে করে গার্গীকে। সে অনুভব করতে পারে গার্গীর ভালোবাসার উপর তার মোহ। বিচারে নিয়ে আত্মবিশ্বাস তাকে সংকীর্ণতা উপহার দিয়েছে। নইলে নিঃস্ব হয়ে কেউ পথে বেরোয়? নিজেই নিজেকে কষাঘাত করতে ইচ্ছে করে। আত্মহননই মুক্তির একমাত্র উপায়। নিজের আয়নায় নিজের মুখ ভেসে ওঠে, নিজেকে নিজেই কটূক্তি করে। তুমি কি অবিশ্বাসী নও? এমনকি বিয়ের পরেও তোমার সঙ্গে সুষমার ভালোবাসার সম্পর্ক ছিল না? সেই ভালোবাসায় কোনো কলঙ্ক ছিল না? আপনা থেকেই মাথা নুয়ে আসে বিতোষকের। মনে পড়ে অসাবধানতাবশত সুষমার কয়েকটা চিঠি থেকে গিয়েছিল বইয়ের আলমারিতে। সেসব চিঠি আবিষ্কার করেছিল গার্গী।
বিতোষকের কাছে কোনো কিছুই জানতে চায়নি সে, জীবনের ছন্দ নষ্ট করতে চায়নি, স্রোতের মুখে বাধা হয়ে দাঁড়ায়নি। বলেছিল শুধু, চিঠিগুলোর আর প্রয়োজন নেই, থাকলে তোমাকে আমাকে উভয়কেই কষ্ট দেবে। পেছনের সব কিছু পেছনেই থাক, আমরা নতুন করে শুরু করেছি, দুজন দুজনকে বিশ্বাস করেছি। গার্গী সেই কথাগুলো মনে পড়তেই মনটা খারাপ হয়ে যায়। নিজের সংকীর্ণতার জন্য নিজেকেই দোষারোপ করে, ধিক্কার দেয়। পেছন ফিরে তাকায়, ডাক্তারের চেম্বারকে পেছনে ফেলে সামনে এগোনোর চেষ্টা করে। গার্গীর কাছে ফিরে যাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। নিজের ওপর বিশ্বাস আনার চেষ্টা করতে করতেই আকাশে মেঘ জমার মতো মনের আকাশে বিশ্বাসও জমতে শুরু করে। শরীরের অবশ গ্রন্থিগুলো আবার সচল ও সতেজ হয়। লাটায় সুতো গোটানোর মতো বিতোষক বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়ানো তার অবিশ্বাসী মনকে গুটিয়ে এনে নিজের আয়ত্তের হৃদয় কারাগারে নিক্ষেপ করে। ঝাঁপিতে সাপকে যেমন করে রাখা হয়, জমাট বরফ গলে যেমন জল হয়, তেমন করেই বিতোষকের কঠিন পাথরের মতো হৃদয়টা নরম হয়, আত্মবিশ্বাস দৃঢ় হয়। সাবলীলভাবে সে পথ ধরে এসেছিল, সেই পথ ধরেই ফিরে চলে। মূল স্রোত থেকে যেন দুজনেই বিচ্ছিন্ন হয়ে পড়ছিল। ভিন্ন পথে বইতে শুরু করেছিল জীবনের স্রোত। সে স্রোতের কাছে না আছে গতি, না আছে ছন্দ। এখন বিতোষক আত্মবিশ্বাসে টইটুম্বুর। বিতোষক বুঝতে পারে ডাক্তার নয়, গার্গীকেই চাই, তবেই তার রোগ মুক্তি হবে। দুটি স্রোত একত্র ও একাত্ম হয়ে আবার একই পথে প্রবাহিত হতে হবে, একেবারে মোহনার দিকে। তবেই সে জীবন ফিরে পাবে। আত্মদর্শনে ও আত্মবিশ্লেষণে বিতোষক তার নিজের রোগ ধরতে পেরেছে। আত্মশুদ্ধিই রোগ নিরাময় হবে, সেই আশায় বিতোষক রীতিমতো দৌড় শুরু করে গার্গীর সঙ্গে মিলিত হওয়ার লক্ষ্যে। তাহলেই বিতোষক নদী হবে, স্রোত পাবে, নইলে বদ্ধ জলাশয় হয়ে থাকবে। বড় সুন্দর লেখা এই স্রোত গল্পটি। স্বামী স্ত্রীর মধ্যে সবার আগে দরকার বিশ্বাস, ভরসা। এই বিশ্বাস যদি না থাকে, পারস্পরিক ভরসা যদি না থাকে, স্বামী স্ত্রীর জীবন কখনো সুখের হতে পারে না। যেভাবেই হোক এই ভরসাটাকে টিকিয়ে রাখতে হয়, বিশ্বাসটাকে জাগিয়ে রাখতে হয়। কেমন লাগলো আপনাদের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিয়ে যাবেন। আর একান্ত অনুরোধ রইল পাশে থাকার, একসাথে পথ চলার। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই অনুরোধটুকু রাখবেন। আর সবাই খুব খুব ভালো থাকবেন। নমস্কার।